নমস্কার, আমার নাম সব্যসাচী চক্রবর্তী। আমি শাশ্বত চট্টোপাধ্যায়। আমরা দুজনে ফেলুদা ৩০ সিরিয়ালে অভিনয় করেছি। আমি করেছি ফেলুদার চরিত্রে, অর্থাৎ প্রদোষ চন্দ্র মিত্র। আর আমি তপেশ রঞ্জন মিত্র। আমাদের অভিনীত ফেলুদা ৩০ সিরিয়াল আমরা আশা করি যে আপনারা সকলেই দেখেছেন, এবং এটাও জানি যে বেশিরভাগ লোকের ভালো লেগেছে। সেটা আমাদের সৌভাগ্য। আমরা আজকে যেখানে বসে আছি সেটা সত্যজিৎ রায়ের নিজের ঘর, অর্থাৎ ফেলুদার স্রষ্টার ঘর। এই ঘরে বসেই সত্যজিৎ রায় ফেলুদার প্রচুর গল্প লিখেছেন, যে গল্পগুলো বহুল পঠিত, আপনারা সকলেই পড়েছেন। এবং তার মধ্যে মাত্র 5টা গল্প আমরা টেলিভিশন সিরিয়ালের জন্য করতে পেরেছি, এবং এই 5টা গল্পর অর্থাৎ যত কাণ্ড কাঠমান্ডুতে আজকের এই পর্বে আমরা দেখাতে চাইছি যেগুলো আপনারা সচরাচর দেখতে পাননি, অর্থাৎ দেখানো হয়নি। মানে যেগুলো ধরুন বলা যেতে পারে আউটটেক্স, বা টেকের আগে, ধরুন শটের আগে কিছুটা ফুটেজ, যেখানে আমরা প্রিপেয়ার করছি শটটা দেবার জন্য। এই ধরনের ছোট ছোট জিনিস, বা খুব সিরিয়াস ডায়লগ হয়ে গেল, তারপরে যে ডিরেক্টর বললেন কাট, তারপরে আমাদের রিয়াকশনস, লাকিলি যেগুলো পাওয়া গেছে সেগুলোই আজকে তুলে ধরার চেষ্টা করছি। এবং এর মধ্যে আরো কিছু আছে যেগুলো আপনারা দেখেছেন, যেমন যেগুলো প্রমোজ আর কি। সেই প্রমোজ গুলো, অর্থাৎ প্রত্যেকটি গল্প যে কি হতে চাচ্ছে তার একটা ট্রেলার গোছের, সেগুলো আমরা দেখাচ্ছি। এছাড়া যে মজার মজার ঘটনাগুলো হয়েছিল সেগুলো অবশ্য সবকটা আমরা দেখাতে পারবো না, কারণ যেগুলো রেকর্ডেড হয়েছিল ইন্টেনশনালি বলুন, অ্যাক্সিডেন্টলি বলুন, বা কোইন্সিডেন্টলি বলুন, সেগুলো সব মিলিয়ে একটা মজার ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপনা করা যায়, তাতে আপনারাও একটু মজা পাবেন, মানে হোয়াট গোজ অন বিহাইন্ড দ্য সিন হিসেবে আর কি। আর আমরাও একটু স্মৃতিমন্থন করব। তো সেই হিসেবে আমরা কোন গল্প দিয়ে শুরু করতে পারি? বাক্সরস্য দিয়ে করি, কারণ ওই দিয়েই তো সিরিয়াল শুরু হয়েছিল। বাক্স রহস্যের কথা হলেই যেটা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে রবি ঘোষের সঙ্গে আমাদের অভিনয়। তো এ ব্যাপারে এটা আমাদের সৌভাগ্য যে আমরা রবি ঘোষের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। তিনি জটায়ু হিসেবে অভিনয় করেছিলেন, এবং বাক্স রহস্য হচ্ছিল আমাদের প্রথম, যেটা আমরা ফেলুদা সিরিজে করি। এবং এই বাক্স রহস্যতে আমাদের প্রথম দিনের ঘটনা আমার মনে আছে, যখন রবি ঘোষের সঙ্গে আমাদের অভিনয় হলো। সেটা ছিল লঞ্চ ঘাটে, যেখানে ফেলুদা এবং তোপসে দেখা করতে আসছে জটায়ুর সঙ্গে। জটায়ু বলছে গুড মর্নিং জেটিতে দাঁড়িয়ে। তারপর সেখান থেকে আমরা লঞ্চের ওপরে যাচ্ছি, সেখানে বসে খাওয়া দাওয়া হচ্ছে এবং কথাবার্তা হচ্ছে যে আমরা নামটা হয়েছে দারুণ। এবার এটা কোন দেশ নিয়ে লেখা? কেন প্রচ্ছন্ন দেখে বুঝতে পারছেন না? এবার গোটা ওয়ার্ল্ডটাই কভার করেছি, সুমাত্রা টু সুমেরু। এবার আর তোর থেকে কোনো গন্ডগোল নেই তো? নো স্যার, আমাদের গড়পাড়ের বদন বাণিজ্যে তার লাইব্রেরিতে ফুল সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া রয়েছে, সেখান থেকে ফ্যাক্ট গুলো খুঁজে খুঁজে বার করেছি। আপনি ব্রিটানিয়া না দেখে ব্রিটানিকা দেখলে আমি নিশ্চিন্ত হতাম। এবার আমার গল্পের মধ্যে একটা ক্লাইম্যাক্স আছে। আমার হিরো প্রখর রুদ্র, তার সঙ্গে জলহস্তির ফাইট। জলহস্তি? জলহস্তি কি থ্রিলিং ব্যাপার, ভাবতে পারবেন না। কোথায় হচ্ছে ফাইটটা? নর্থ পোল। নর্থ পোলে জলহস্তি?
জলহস্তি বুঝতে পারছেন না? ছবি দেখেননি? ওই খ্যাংরা কাঠির মতন খোঁচা খোঁচা গোপ, মুড়ো মতন বের করানো দাঁত, তারপরে বড় বড় দিয়ে থাপ 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 সে তো সিন্ধু ঘটক। ইংরেজিতে যাকে বলে ওয়ালরাস, জলহস্তিতে হিপোপটেমাস, আফ্রিকার জন্তু। এরপর আমরা গেলাম দিল্লিতে। দিল্লিতে বিভিন্ন সিকোয়েন্স যেগুলো ছিল, যেগুলো টেক করা ছিল, তার মধ্যে ছিল দিল্লির রাস্তা, দিল্লিতে যন্তর মন্তর এবং জনপদ হোটেল। হ্যাঁ, জনপদ হোটেলে একটা খুব মজার ইনসিডেন্ট হয়েছিল। একটা শট রেডি হলো যেখানে ফেলুদা বাক্সের মধ্যে বিভিন্ন জিনিসগুলো হাতড়ে দেখছিল। তারপরে সেখান থেকে রিসেপশন থেকে একটা ফোন আসে যে একজন ফ্যান এসছে যে অটোগ্রাফ চাই। দ্যাটস রাইট। তো ফেলুদা তো অটোগ্রাফ দেবে বলে হাত ফাত গুটিয়ে এসে দরজাটা খুলছে। ঠিক শটটা টেক হওয়ার আগে রেকর্ডিস্ট ছিলেন ভেতরে, ঘরের ভেতরে, আর আমাদের পরিচালক সন্দীপ রায় ছিলেন দরজার বাইরে। তিনি রেডি করে উনি বলেন, ওকে রেডি, উই আর গোয়িং ফর আ টেক, রোল। আমি দরজা বন্ধ করে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, অ্যাকশন বলি দরজাটা খুলবো। এমন সময় রেকর্ডিস্ট বললেন সেই টাইমটা দিয়ে যে ভিডিআর রোল হলো, তিনি বললেন রোলিং। খানিকক্ষণ চুপ, আমি অ্যাকশন শুনতে পেলাম না। সন্দীপ রায় আবার বললেন রোল, রোলিং। আবার ভেতর থেকে রেকর্ডিস্ট বললেন রোলিং। তখন আমি রিয়েলাইজ করলাম যে নিশ্চয়ই তাহলে ডিরেক্টর শুনতে পাচ্ছেন না রোলিংটা। আমি চট করে দরজাটা খুলে মুখ বাড়িয়ে বললাম রোলিং, বলে আবার বন্ধ করে দিলাম। যে বাড়িটি মারলেন সেই বাড়িটি ছিল সত্যি মোক্ষম, কারণ সেটা আমার এখনো মনে আছে। কারণ পাইপটা সোজা না লেগে পাইপের কোণাটা লাগলো আমার মাথায়। তো এই ঘটনার পরে নিশ্চয়ই ফেলুদা মানে বেনুদা বুঝতে পেরেছে যে অটোগ্রাফ দেওয়ার লোকটা কিন্তু খুবই মারাত্মক। হ্যাঁ, তা তো বটে। সেটা আমি একদম হাড়ে হাড়ে টের পাচ্ছি, সরি কপালে কপালে টের পাচ্ছি। তো এই ফেলুদার মগজ ধোলাইয়ের পর আমরা কালকার উদ্দেশ্যে রওনা হলাম ট্রেনে। তো ট্রেনে একটা সিকোয়েন্স ছিল, তোমার নিশ্চয়ই মনে পড়ছে যে ওই কিরকম সবুরি মশাই? রং তো হাতে আঁকা মনে হচ্ছে। এসে ঝলমল করছে। বলবে না এ যে নিখোঁজ বল কাটা এটা হিরে। এই হিরেটা পাওয়ার পরে আরেকটা সিকোয়েন্স আমরা শুট করেছিলাম, যেটা আমরা আপনারা কেউই না দূরদর্শনে না নন্দনে কেউই দেখতে পাইনি। সেটা কেন দেখানো হয়নি সেটার কারণ হচ্ছে যে আমাদের ডিরেক্টর মনে করেছেন যে ওই হিরেটা পাওয়ার মধ্যে যে একটা উত্তেজনা ছিল, সেটার পরে ওই সিকোয়েন্সটা অনেক বেশি নিষ্প্রভ আর কি। না মানে অত উত্তেজক নয়। তারপর সেখান থেকে আমরা রওনা হলাম সিমলায়। তবে এই বরফের জন্য অনেক সময় আমাদের শুটিং কিন্তু অনেক দেরিও হয়েছে, এটাও ফ্যাক্ট। অবশ্যই। যে আমরা মনে আছে কিনা জানি সেই মাঝে মাঝে ফগ এসে যাচ্ছিল। হ্যাঁ, ফগ আসছে, অন্ধকার হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মেঘ আসছে, বরফ পড়ছে, প্লাস ট্রানজিট টাইম বেশি লেগে যাচ্ছে। সব মিলিয়ে এমন একটা অসুবিধার মধ্যে পড়লাম যে আমরা বোধহয় সিমলা পুরো আমরা শুটিংটা অসমাপ্ত শেষ করতে পারলাম না হ্যাঁ, আমরা। ফিরে এবং এসেছিলাম। সেই কারণে বোধহয় পরে সিমলা- আবার আমাদের গ্যাংটক যেতে হলো। এইখানেই আমরা দেখলাম যে গ্যাংটক থেকে যদি উত্তরের দিকে আমরা যাই, মানে গ্যাংটক থেকে ছাঙ্গুলিকের দিকে, সেইখানে বরফটা পাওয়া যাবে। এবং সেখানে বাকি সিকোয়েন্স যেটা রয়ে গিয়েছিল সিমলায়, সেটা সেখানে শুট করা হলো। এবং বোধহয় আমার এখনো দেখে হয়তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে পকেটের মধ্যে হাতটা ঢোকালাম সিমলায়, না বোধহয় গ্যাংটক না, তাই কি
খেয়াল পড়ছে না। না মানে আবার জিনিসটা বার করলাম, সেটা বোধহয় গ্যাংটকে শট, না গ্যাংটকে হাত ঢুকিয়েছিলাম, না ক্লোজ আপটা সিমলায়। আচ্ছা আমরা একটা কাজ করি না, আমরা এটা ব্যাপারটা দেখার চেষ্টা করি, আমরা একবার দেখে মনে করি। নিজেরা নিশ্চয়ই বুঝতে পারবো, কারণ আমরা তো সেই সময় ছিলাম। আমরা নিজেরাও কোন confused। শটটা কোথায় হয়েছে। যেমন ধরুন এই শটটা হচ্ছে সিমলায়, ফেলুদা এগিয়ে যাচ্ছে, এই ঢুকে গেল গ্যাংটকে। মিস্টার মিত্তির, এই ডাকটা এলো সিমলা থেকে। গ্যাংটক, হ্যাঁ এইটা আবার সিমলা। ওখানেই দাঁড়িয়ে থাকুন মিস্টার মিত্তির। গ্যাংটক, আপনি কোথায়? এটাও গ্যাংটক। কি চান আপনি? আগে আপনার রিভলভারটা ছুঁড়ে ফেলুন, ফেলুন, নইলে ফল ভালো হবে না। আমার নিজের হাতে অস্ত্র আছে। এটাও গ্যাংটক, এইটা সিমলা। এই ক্লোজটা গ্যাংটক, লাগলো এসে সিমলা, এটা আবার গ্যাংটক। বড় বাড়ছে তো বেশ। এটাও গ্যাংটক, এই বন্দুকটা নাবালেন, নাবিয়ে ছুঁড়ে দিলেন সিমলা। এই গোসাইপুর সরগরম শুটিং এর সময় আমরা বরফে শুটিং করিনি ঠিকই, আমরা করেছিলাম রায়পুর। রায়পুর এবং তার আশেপাশের জায়গাগুলো নিয়ে, যেমন তুলসী চরণ দাশগুপ্তর বাড়িটা হয়েছিল রায়পুরে। একা মনে হয় সবাই পরস্পরের খোঁজ খবর রাখে, রোজই দেখা হয়, মেলামেশাটা অনেক বেশি। বাহ, এ তো বিশাল ঘর। With 3 flashes. Very good. এটা আসলে আমার মেয়ে জামাইয়ের ঘর, বছরে একবার করে ছেলেপুলে নিয়ে এসে থেকে যায়। Lovely. শ্যামলাল মল্লিকের বাড়িটা হয়েছিল হেতমপুরের রাজবাড়ি। সেই এবং এই লোকেশনগুলো অত্যন্ত ইন্টারেস্টিং লোকেশন ছিল এবং অত্যন্ত ভালো লাগছিল আমাদের দেখতে। Oh, পুকুর দেখলে সাঁতার কাটার ইচ্ছে জাগে। আপনি সাঁতার জানেন? বলো কি ভাইয়া, বাটারফ্লাই স্ট্রোকে হেঁদের ওপার ওপার করতাম, লোকে দেখে ক্ল্যাপ দিত। এই গোসাইপুর সরগরম গল্পে আমাদের বিভিন্ন ধরনের চরিত্র পেয়েছিলাম যারা এর মধ্যে অভিনয় করেছিলেন। গোসাইপুর সরগরমে ঘটনা বলতে কোনটা প্রথমে বলা যায়? আমি একটা বলি, কারণ তুমি তো সেটা বলতে পারবে না, কোনটা? কারণ তোমার পা ভাঙা। ও, পা ভাঙা। আচ্ছা বেশ, সেখানে ফেলু মিত্তির শুটিং এর আগে পার্টি ভেঙে বসেছিলেন। সেটা বলবো যে সেটা আমারই দোষে। এবং তো আপনারা একটা শটে হয়তো দেখতে পাবেন যে চটি পরা ছিল, সেখানে পায়ে ব্যান্ডেজ নিয়ে, সেই ব্যান্ডেজ নিয়ে শুটিংটা করতে হয়েছিল এবং তা নিয়ে দৌড়তেও হয়েছিল। এবং খানিকটা কষ্টকর হলেও অতখানি খারাপ লাগেনি, এনজয় করেছিলাম। ওই পা ভাঙার সময় ভাগ্যক্রমে আমাদেরই এক ডাক্তার বন্ধু সেখানে উপস্থিত ছিলেন, তো তিনি আমাকে ব্যান্ডেজটা করে দিয়েছিলেন বলেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু প্রত্যেক শটের আগে আমি একবার করে আবার ভেরিফাইও করে নিচ্ছিলাম যে পায়ে জোর দিলে লাগছে কিনা, ঠিক অ্যাকশনের আগে আর কি। তবে তোমার পা ভাঙাতে আমারও ইনডাইরেক্টলি একটা কিছু হয়েছিল, যেটা আমি বলি যে হয়তো তোমার মনে হয়েছিল যে ফেলু মিত্তিরের পা ভাঙলো তো তপেশ মিত্তিরের কিছু হবে না, তা কি হয়? তো একটা সিকোয়েন্স ছিল যেখানে জীবনলালের লাশটা আমরা হঠাৎ দেখি
নেই। তো আমরা ওই লাশটা খোঁজার জন্য একটা দৌড় ছিল, দৌড়ে গিয়ে একটা ব্রিজ ক্রস করে পুকুরের সামনে যাওয়া। তো এই ক্রস করার সময় মনে আছে সে হ্যাঁ। তুমিও লাফালে আমিও লাফালাম। সেখানে আমি একটু নার্ভাস ছিলাম, কারণ Nervous? আমার মনে হচ্ছিল যে যদি পায়ে লেগে যায়। বলছে নার্ভাস ছিল, কিন্তু ওটা অজুহাত। তো উনি মানে বিশাল উইং স্প্যান দিয়ে একটা ধাক্কা, এবং আমি তো পাপাতো চ, সেখানে গিয়ে পড়ে গিয়ে হাত ফাত কেটে একদম বোধহয় বাঁ হাত ছিল। তারপরে মানে যে একটা শট নেওয়া ছিল, আমি দেখছি দূর থেকে কবরেজ মশাই আসছে, আমি হাত দিয়ে রোদটা গার্ড করে দেখছি যে কবরেজ মশাই না, তখন দেখবেন এখানে ব্যান্ডেজটা লাগানো। আচ্ছা, এবার তাহলে আমরা ওই বাদুড়ে কালীর যে ইনসিডেন্টটা ছিল সেটা একবার শুনি। হ্যাঁ, বাদুড়ে কালী যেমন যেখানে করা হয়েছিল শুটিংটা, সেটা ব্রিটিশ আমলে এক সাহেবের নীলকুঠি ছিল। তো তারপরে সেটা আমাদের আর্ট ডিরেক্টর শ্রী অশোক বোস, উনি তার মধ্যে সেই সিঁদুর টিঁদুর দিয়ে মালা টালা রেখে একটা মন্দিরের ব্যাপার করেছিলেন। অত্যন্ত ভালো হয়েছিল সেটটা, মানে এবং- মানে সত্যি মনে হচ্ছিল মন্দির। এবং সেটা আরেকটা কারণে আমার কাছে স্পেশাল, কারণ এই প্রথম মানে মানে মাথার উপরে বেনুর ছড়ি ঘোরানো, মানে ফেলুর ছড়ি ঘোরানোটা ছিল না তখন, সেই- তপেশ সেই লিড sequence করছিল আর কি। সেই তো sequence সেটা ছিলাম না। একটা আমার বেশ ভালোই লেগেছিল যে একটা, আমি তখন লালমোহন বাবুর গাইড, ওনাকে সঙ্গে করে নিয়ে যাওয়া, সেখানে সেই মুকাভিনয়। সৌভাগ্য স্যার, একটু পায়ের দুটো। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আগে আমি স্বনামধন্য জটায়ুর একজন ভক্ত স্যার। ও আচ্ছা, তা পড়েছো আমার বইটাই? কমপ্লিট ওয়ার্ক, কোনোটা বাদ দিইনি। আপনার কাছে তো যাচ্ছিলাম স্যার, পথে দেখা হয়ে গেল। আচ্ছা, তা তুমি কি করো? পড়াশোনা করো? পড়া ফিনিশ, অভিনয় করি। অভিনয়? মুকাভিনয়। মুকা? বেনি মাধব কুন্ডু, ব্র্যাকেটে মুকু, সবাই মুকু বলে ডাকে স্যার। মুকু? বড় ইচ্ছে ছিল স্যার আপনাকে দেখাই। সাতটা মেডেল পেয়েছি স্যার। 7টা? হ্যাঁ, দেখবেন স্যার, ফ্ল্যাট ছাদের ওপর সিঁড়ি বেয়ে ওটা দেখিয়ে দেবো। প্রচন্ড ঝড়ে স্যার মানুষের অভিব্যক্তি দেখিয়ে দেবো। স্যাড থেকে 6টা চেঞ্জের মধ্যে দিয়ে স্যার হ্যাপিতে নিয়ে যাওয়া, সব দেখিয়ে দেবো স্যার। হ্যাঁ, এখন পারবো না ভাই, আমি একটু বেড়াতে যাচ্ছি। আমরা তো আছি কয়েকদিন এখানে। পরে একদিন তোমার ওই সেট থেকে এটা দেখে নেবো। ঠিক আছে স্যার, পরেই দেখবেন। এখন যাচ্ছেন কোথায়? বাদুর বাগান। কালী? হ্যাঁ, কালী, বাদুরে কালী দেখতে যাচ্ছি। বাদুরে কালী? চলুন না স্যার, আমি দেখিয়ে দিচ্ছি। খুব দূরে নয় তো? না না স্যার, এই তো কাছেই। ও, চলুন, আচ্ছা, আসুন চল। আসুন। তো গোসাইপুর সরগরমে আরো অনেক ঘটনা আছে, যেগুলো মানে সব তো বলা সম্ভব নয়, কারণ এত সময়ের অভাব। তো আমরা এরপরে যাই এই শিয়ালদেবতা রহস্য বলতে গেলেই যে জিনিসটা প্রথম আমার মাথায় আসে, আমার কেন তোমারও মাথায় আসবে নিশ্চয়ই, সেটা হচ্ছে যে কার চেসটা মানে ভীষণ ইন্টারেস্টিং ছিল এই কারণে যে পুরো শুটিংটা হয়েছিল অফিস ট্রাফিকের মধ্যে, এবং একদম উল্টো দিক থেকে গাড়ি আসছে, ডিরেক্টরের ইনস্ট্রাকশন ছিল গাড়ি যেন আস্তে চালানো না হয়। ওইরকম তোপসে ফেলুদার হাত ধরে আছে, গাড়ির ডান দিকের দরজা খোলা, বন্দুক বার করে ফেলুদা, এবং সেটা হয়েছিল বালিগঞ্জ সার্কুলার রোড, গুলশানের দত্ত রোড। একদম বিজি রোডে। সেটা খুবই ইন্টারেস্টিং এখন লাগছে, তখন খুবই ভয় করেছিল। বাড়ির চাপে চলুন তো। আচ্ছা, ধর। তো সেই ঘটনাটার আগে যেটা হয়েছিল সেটা একটা মজার ঘটনা, মানে যেখানে তুমি বলো না। হ্যাঁ, সেই ঘটনাটা হয়েছিল যে ফেলুদা পকেট থেকে রিভলভারটা বার করছে এবং বার করে তোপসেকে বলছে, তোপসে ধর। তোপসে তার হাতটা ধরছে এবং ফেলুদা দরজাটা খুলে বাইরে বন্দুকটা ধরছে। কিন্তু সেখানে যখন পরিচালক একটা শট নিতে গেলেন যে আমার পকেট থেকে রিভলভারটা বেরোবে,
অ্যাকশন বলাতে আমি চেষ্টা করলাম, কিন্তু রিভলভারটা অনেক চেষ্টা করেও বেরোলো না, কারণ তার হ্যামারটা আটকে গিয়েছিল আমার পকেটে। তো এই যে গাড়িটা এসে দাঁড়ালো, এর পেছনেও কিন্তু একটা ঘটনা আছে যেটা না বললে নয়। সেটা হচ্ছে যে একটা শট আছে যেখানে লাস্টে বুলেটটা এসে লাগছে টায়ারে এবং গাড়িটা ঘ্যাঁচ করে এসে ক্যামেরার সামনে একটা জায়গায় দাঁড়ানোর কথা। বাবুদা ক্যামেরা নিয়ে রেডি, বাবুদা বললেন অ্যাকশন। তো গাড়ি স্টার্ট নিল, গাড়ি এগিয়ে এলো, বুলেট খাওয়ার পরে ব্রেক কষে ঘ্যাঁচ করে ঘুরলো। সেটা হচ্ছে যে ঘটনাটা ঘটেছিল যে পাটা ব্রেক থেকে স্লিপ করে গিয়েছিল এবং সেটা বোধহয় অ্যাক্সিডেন্টালি অ্যাক্সিলারেটরের উপরে গিয়ে পড়েছিল। হ্যাঁ। তাতে আরো স্পিড বেড়ে গিয়ে দেয়ালে একটা বিশাল ধাক্কা, তাতে গাড়িটা ড্যামেজও হয়েছিল। তবে পরে আবার শটটা নেওয়া হয়। তবে সেরকম আরেকটা ইনসিডেন্ট হয়। ও বাবা, ওটা তুমি বলো। আচ্ছা বেশ, আমি বলছি। তো এখানে শুটিং এর জন্য একটা ছিল ইন্সপেক্টর বর্ধনের একটা পুলিশ জিপ আছে, যে পুলিশ জিপটা আসছে এবং সেখানে ফেলুদা তাকে ইন্ডিকেট করছে যে ইন্সপেক্টর বর্ধন জিপ ঘুরিয়ে নিন, আমাদের পেছনে আছে। তো সেখানে শটটা নেওয়া হচ্ছিল, একদম মাটিতে শুয়ে আমাদের পরিচালক সন্দীপ রায় শটটা নিচ্ছিলেন। এবারের ভিকটিম আরেকটি বাড়ি, আর ব্যাক করার সময়ও এবার পেছনের বাড়ি। এইখানে এবারে এই শিয়াল দেবতা রহস্যের আরেকটা ইন্টারেস্টিং ফিচারের ব্যাপারে বলা উচিত। সেটা হচ্ছে যে ফেলুর এবং অন্যান্য লোকেদের ছদ্মবেশ, এটা প্রথম একটা ইনসিডেন্ট হলো যেখানে ফেলু ছদ্মবেশ নিয়ে আরেকজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল, যেখানে একটু গলাটা বিকৃত করে কথা বলা হয়েছিল এবং একটু বয়স্ক লোকের চরিত্র করা হয়েছিল। সেখানে টেলিফোনটা ধরে আমি প্রথমে বলছি যে, হ্যালো, প্রতুল দত্তমশাই কথা কইছেন কি? নমস্কার, আমি নাকতলা থেকে কথা কইছি। আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি। আমার পুস্তকের একটি সম্পূর্ণ পরিচ্ছেদ আমি রাখছি এই মিশরের ওই দেব দেবীদের নিয়ে। ওইকে সেদিন লাইভ পত্রিকা উল্টে পাল্টে দেখতে গিয়ে হঠাৎ চোখে পড়ে গেল ওই ছবিটা আনুবিসের। কি হলো? আনুবিস, স্টুপিড ফুল। আগে আনুবিসকে মূর্খ বলছেন আপনি? এই বোসপুকুরে খুন খারাপি গল্পে দুটো ইন্টারেস্টিং ফিচার আছে। এক নম্বর ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে আমরা একজন নতুন জটায়ু পেলাম, অর্থাৎ শ্রী অনুপ কুমার আমাদের টিমে জয়েন করলেন। আর দ্বিতীয় ইন্টারেস্টিং ফিচার হচ্ছে যে আমরা এই গল্পে দুবার ছদ্মবেশ নিয়েছিলাম। প্রথম ছদ্মবেশ ছিল সেটাতে হয়েছিল কি, আমরা শুটিং এর ফাঁকে ফাঁকেই অনেক সময় আমাদের এই প্রোডাকশন ইউনিটের অনেককেই খুঁজে পাওয়া যেত না। তো পরে তদন্ত করে জানা গেল যে ওনারা মাঝে মাঝে রেস খেলতে চলে গেছেন আর কি। এক একটা করে রেস হচ্ছে, একজনকে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় ছদ্মবেশ ছিল যখন আমরা গাছের তলায় বসে রাত্রিবেলা ঠিক 18 ঠিক পুলিশ আপনি না, আপনি না, মানে আমি না। মই ডাকিব। মুই ডাকি, তুমি ডাকিবে, আপনি ডাকিবে। 19 পাশা পাশা বিষ না তো নিজে নিজে ডাকিছি। বিষ আছে, বিষ আছে, আছি, বিষ আছে। 21 পাশা, হ্যাঁ পাশা। হ্যালো, আরে রঙের কি এইবার খেলা জমিব। বাবা রে, কি মশা খায়, কি মশা কামড়ায়, একদম বসতে দেয় না। কনসেন্ট্রেটর, কিসে কনসেন্ট্রেটর? টাসো টাসো। টাসা কোথায়? উসুস কি? আস্তে আস্তে। এই বোসপুকুরের আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চিতপুরে শুটিংটা। একটা শট ছিল যেখানে ফেলু তোপসে লালমোহন বাবুর সবুজ অ্যাম্বাসেডারে এসে দাঁড়াচ্ছে, দরজা খুলে গাড়ি থেকে নামছে, যাত্রার অফিসে ঢুকে যাচ্ছে।
তো এই একটি শট শুট করার জন্য মানে আমাদের বেশ আধ ঘন্টা 40 মিনিট মতো চেষ্টা করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, কিন্তু এত ভিড় হয়েছিল যে শেষ অবধি ওই শটটা রাখা যায়নি। কিন্তু শেষ পর্যন্ত লালমোহন তোপসে এবং ফেলু যাত্রার অফিসে ঢুকে গেল। এই যে চলো। আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ হলো যে সত্যজিৎ রায়ের নিজের লেখা যত কাণ্ড কাঠমান্ডুতে স্ক্রিপ্টটা তৈরি ছিল, এবং সেই ক্ষেত্রে সন্দীপ রায় সেটা দেখলেন যে তিনি যদি এটা শর্ট ডিভিশন করে রেডি করে যদি শুট করতে পারেন তাহলে তার পক্ষে অনেক কম সময় হয় আর কি। তো সেটা আমরা সবাই মিলে খুবই উৎসাহ অনুভব করলাম, কারণ যত কাণ্ড কাঠমান্ডুতে হলে আমরা তো সবাই কাঠমান্ডু যেতে পারছি। कृपया ध्यान दीजिए, अब से कुछ ही समय बाद हमारा विमान काठमांडू उतरेगा। कृपया अपनी कुर्सी की पेटी बांध लीजिए और धूम्रपान न कीजिए। অরিজিনাল দৃশ্যটা স্ক্রিপ্টে যেটা ছিল সেটা অবশ্য তোলা যায়নি, কারণ অনুপ কুমার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমরা সেটাকে বাতিল করতে বাধ্য হলাম। এই অরিজিনাল স্ক্রিপ্টে ছিল শুরু হচ্ছে ইনসাইড দ্য প্লেন, অর্থাৎ প্লেনের ভেতর থেকে ফেলু তোপসে পাশাপাশি সিটে বসে আছে, তোপসে জানলার দিকে, ফেলুর হাতে কাঠমান্ডুর সম্বন্ধে ট্যুরিস্ট গাইড, আর পেছনের সিটে জানলার ধারে হচ্ছেন লালমোহন বাবু। তোপসে জানলা দিয়ে দেখে একটা রিমার্ক করে, তো সে ডাকে ফেলুদাকে, ফেলুদা। ফেলুদা সেখান থেকে মুখ তুলে দেখে বলে, লালমোহন বাবু ডাইনে দেখুন। তো লালমোহন বাবু দেখেন, দেখে বরফ, কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা? সে তো দার্জিলিং এ মশাই। দার্জিলিং এ নয়, নেপালে। বলেন কি? এ তো কিছুই না, এরপর দেখবেন 8-10টা বিখ্যাত পিকস আপনার চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। দাঁড়ান দাঁড়ান, একটু লিখে নি বলে উনি ডায়েরিটা বার করে পেনটা নিয়ে লিখছে। হ্যাঁ, এবার বলুন কি কি পিকস মশাই? এবারে কাট টু ভিউ ফ্রম ককপিট, সেখানে সামনে তুষার শৃঙ্গের সমারোহ। ফেলু বলছে মাউন্ট এভারেস্ট, ধলাগিরি, অন্নপূর্ণা, মানাসলু, গণেশ, মাকালু। তারপরে ওটা সেটা মিক্স করে কাঠমান্ডু ভ্যালির শট, প্লেনটা ল্যান্ড করছে ইত্যাদি, এগুলো ছিল। কাঠমান্ডুর বিভিন্ন জায়গায় আমরা শুটিং করেছি, যেমন কাঠমান্ডুর ভেতরের জায়গাগুলো হচ্ছে দরবার স্কোয়ার। এই যে ওল্ড প্যালেস, ওই বারান্দায় দাঁড়িয়ে রাজা দর্শন দিতেন। আর একটু এগিয়ে গিয়ে সামনে পড়া উচিত কাল ভৈরব। কাল ভৈরব? হ্যাঁ, আর তার সামনে পুলিশ স্টেশন। হনুমান ঢোকা। আচ্ছা, এগুলো কি মশাই? মন্দির? ইংরেজিতে বলে প্যাগোডা। এগুলো নেপাল ছাড়ার কোথাও পাবেন না। তার মানে বুদ্ধিস্ট? না, হিন্দু। নেপালের 80% হিন্দু। কিন্তু কিন্তু বুদ্ধদেবের জন্ম তো হয়েছে হ্যাঁ, নেপালে, হ্যাঁ। লুম্বিনী পার্ক। কাল ভৈরব। অদ্ভুত জায়গা মশাই। কোথায় লাগে আপনাদের ওই বেনারস? থামেল এবং কাঠমান্ডুর আশেপাশে কাছাকাছির মধ্যে যেসব জায়গায় শুটিং করেছি তার মধ্যে পড়ে পাটন,
স্তূপা, স্বয়ম্ভু, নাগার্জুনা ফরেস্ট, হাতিবন, यही रोक दीजिए ड्राइवर जी। আসুন। কি ব্যাপার? নেমে আসুন। এসব আপনি কি বলছেন কি? নেমে আসুন ডক্টর দিবাকর। এছাড়াও আমরা কাঠমান্ডু শহরের বিভিন্ন হোটেলে শুটিং করেছি। যেমন ধরুন এই দৃশ্যটি। এই ঘরটি অবশ্যই আপনারা ছবিতে দেখেননি, কিন্তু এঁকে নিশ্চয়ই দেখেছেন। হোটেল নরবু লিংখার এই ঘরটি আমাদের প্রোডাকশনের লোক দুদিনের জন্য বুক করেন ঠিকই, কিন্তু যিনি বুকিংটা নেন তিনি এই দুদিনটাকে 2 ঘন্টা শুনেছিলেন। কাজেই আপনি কেমন আছেন? অসমাপ্ত এই দৃশ্যটি আমাদের আবার নতুন করে হোটেল ব্লু স্টারের এই ঘরটিতে শুট করতে হয়। আসুন আসুন ডক্টর সাহেব, বসুন, খবর বলুন। আপনি কেমন আছেন বলুন। মিস্টার মিত্তার, টাকার বান্ডিল ছোঁড়ার অভ্যেসটা আপনার রয়ে গেছে দেখছি। দ্যাট ইজ নট ইউর ফি। ফি তো আপনি নেবেন না। ওই টাকা হলো ফর ক্যাসিনো। নিচে গিয়ে পূর্তি করুন আপনার কাজিন और अंकल के নিয়ে। চোরা কারবারির টাকায় আমি জুয়ো খেলি না মদনলাল জি। ये पहली मार उन 500 रुपयों के लिए है जो तुमने एक तवाइफ को दे दिए, लेकिन मुझे नहीं दिए। কাঠমান্ডুর ভেতরে একটা জায়গা কিন্তু তুমি ছেড়ে গেছো। কোন জায়গায়? ক্যাসিনো। ও হ্যাঁ, ক্যাসিনো। এই ক্যাসিনোতে একটা খুব মজার ঘটনা প্রথম দিনই ঘটেছিল। যে শটটা ছিল যে তোপসেল আলমন বাবুকে সঙ্গে নিয়ে একটা মেশিনের সামনে আসে এবং তাকে দেখুন এই স্লটের মধ্যে একটা কয়েন ফেলবেন। ও লাইক পাবলিক টেলিফোন, রাইট, ভেরি ইজি। এবার এই হাতলটা ধরে টানবেন। এখন না, দাঁড়ান, দেখিয়ে দিচ্ছি। একটা কয়েন দিন। ওই তো রয়েছে। না না, আপনিই পাবেন, দিন না। এই দেখুন, স্লটের মধ্যে কয়েনটা দিলাম।
এখানে কি লেখা হলো? কয়েন অ্যাকসেপ্টেড। এইবার স্ক্রিপ্টে ছিল হাতল টানবে, 2টো কয়েন পড়বে, তারপর একটা চেরি এলে 2টো কয়েন পড়বে। তো আমি কয়েনটা দিলাম, লালমোহনকে বললাম এই দেখুন কি হলো, কয়েন অ্যাকসেপ্টেড লেখা হলো, এবার এই হাতলটা ধরে টান। আমি টানলাম, এই প্যাটার্নগুলো দেখুন, তো বাই বাই করে ঘুরছে। থেমে যাবে। এই দেখুন শর্টের সময় যেটা হলো সেটা কিন্তু 2-এর 5 গুণ বেশি। আবার এরকমও হয়েছে যে এসেনশিয়ালি যাদের শটের মধ্যে দরকার ছিল তাদের অনেকেই আবার শটের সময় পাওয়া যায়নি। যেমন কারো হয়তো লাইটে নেট ধরার কথা ছিল, কারো বুম ধরার কথা ছিল, কারোর বিটিআর অপারেট করার কথা ছিল, কারো মেকআপ প্যাড করার কথা ছিল। হঠাৎ শটের সময় দেখা গেল যে তারা নেই, তারা কোনো না কোনো স্লট মেশিনে গিয়ে বসে আছে। এবারে আমরা সরাসরি চলে আসি আমাদের এনজিটেক্স এবং ব্লুপার্সে। যেগুলো আমাদের ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলো আমরা যেগুলো রেকর্ড করে রাখতে পেরেছিলাম সেগুলো দেখাতে চাই। অর্থাৎ এরকম অনেক শট আছে যেখানে আমরা ডায়লগ ভুলে গেছি, বা ধরুন ভুল বলেছি, বা ভুল এক্সপ্রেশন হয়েছে, বা বলতে গিয়ে আটকে গেছি, বা এরকম ধরনের বা যে shot। অনেক সময় হয়েছে যেমন একটা শট অনেকক্ষণ ধরে এনজি হচ্ছে, তো একটা টাইমের পরে গিয়ে সেটা যখন পারফেক্ট হলো তখন একটা রিলিফের এক্সপ্রেশন, সেটাও খুব মজার। তো এই ধরনের ভুলভ্রান্তি প্রত্যেকের সঙ্গে আমরাও করেছি। অবশ্য সেদিক থেকে আমি একটু লাকি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার ডায়লগ তো থাকতো না। আমার কোনো ডাইলুজ নেই, নো ডাইলুজ। তো ভুল করার স্কোপটাও কম, তো অন্যদের সেটা বেশি, এবং সেগুলো খুব মজার। তো আসুন আমরা সেগুলো দেখি। কারণ হঠাৎ একটা গন্ধের কথা আমার মনে পড়ে গেল। মিস্টার লাহিড়ির চাইনিজ বাক্সে যে গন্ধটা না, তাহলে খানিকটা কন্ট্রিবিউট করতে পেরেছি, হ্যাঁ? গোমেরাং। আর এনার সঙ্গে নিশ্চয়ই আপনার পরিচয় আছে। তা আপনাদের একটু হাঁটতে আপত্তি নেই? হ্যাঁ, কোনো মোটেই না। সরি, কোনো আপত্তি নেই। এটা রাখা যায়? থ্যাঙ্কস। তা দুবার হুমকির পরেও পুলিশে খবর না দিয়ে হঠাৎ আমাকে কেন? দুধ ছাই ঢুকছি না তো। একবার তো একটা জ্বলন্ত কেরোসিনের ল্যাম্প আমি ছুঁড়ে ফেলেছি। আসলে আমি এখানে এলেই যে বাবার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়, আর সেই খবরটা আনফর্চুনেটলি সেই খবরটা, আপনি বোধহয় তার পারিবারিক ইতিহাসটা ভুলে গেছেন। দুর্লভ মল্লিক। না, নো প্রবলেম। সরি স্যার। আসলে সিঁড়ির কোনায় একটা ঘুড়ি দেখলাম, সেটা দেখেই তবে হ্যাঁ, বাড়ির পশ্চিম দিকে একটা জামরুল গাছ আছে। পাঁচিল টপকে বাইরের ছেলে এসে সে বাড়ির সে গাছের ফল খায় না। আসলে কি জানেন, এই ছাপা ছবি দেখা আর সামনাসামনি দেখার মধ্যে প্রভূত পার্থক্য থেকে যায়। খুলে গেল। তাহলে আজ আমি উঠি। আসো। সরি। নমস্কার। নমস্কার। এক লাইন বাকি। হ্যাঁ, আশা করি সেই হিসেবে অবশ্যই আমাদের সম্রাট অশোক খুবই যুগোপযোগী। ভুল বললাম? যুবক। আচ্ছা, তো কর্তা কোথায়? অফিসে নাকি? সরি। তাহলে আমরা তিনজন প্লাস আপনার গাড়ির চালক হরিপদ বাবু। এক মিনিট, আটকে গেছি। সম্প্রতি দুটি জিনিস পড়ার আমার সুযোগ হয়েছে। একটি হলো এই এনসাইক্লোপিডিয়া,
আর 2 হলো এই 3টি ডায়েরি। উঠলো না। ওকে, তাহলে আমাদের এই একটু ইয়ে থাকতে হয়। আর তার নিজেদের প্রাণের ভয় নেই। লালমোহন বাবু, বাকিটা আমি ভুলে গেছি। এক্সকিউজ মি, আমি সামনের দোকানে ছিলাম। দে সেড ইউর ফেমাস ডিটেকটিভ মিস্টার বাটরা। না, সরি মিস্টার মিত্র, আমি সামনের দোকানে ছিলাম। তো দে সেড ইউর ফেমাস ডিটেকটিভ মিস্টার নো প্রবলেম, নো প্রবলেম। এনিওয়ে, আপনি উঠেছেন কোথায়? হোটেল শ্রীদেবী। ও, তো অফিস থেকে 5 মিনিটের পথ। হেতাওরা হ্যাঁ, তেরাই অঞ্চল। ওদেরও তো এতক্ষণে রওনা দিয়ে দেওয়ার কথা। কাদের? পুলিশ ফোর্স নিয়ে এসপি সাহেবের। আর বর্ডারে খবর চলে গেছে, লরির মাল চেকিং হবে। পুলিশ ফোর্স হয়ে গেছে। আমি জানতাম। আপনার রসগোল্লা খাবার চেহারা, নো সুগার, টেক ওয়ান, স্মল ওয়ান, ভেরি স্মল। এই ছিল আমাদের আজকের পর্ব, এবং এটাই হচ্ছে ফেলুদা 30-এর শেষ পর্ব। আমি আশা করছি যে ভবিষ্যতে যদি সুযোগ হয় আমরা ফেলুদা 30-এর মতন আরো কয়েকটি গল্প নিয়ে যদি আরো কয়েকটি এপিসোড করতে পারি, তাহলে আমাদেরও ভালো লাগবে এবং আপনাদের তো বটেই। এর সাথে সাথে আমাদের আজকের পর্বটা শেষ হচ্ছে। আপনাদের সকলকে আমাদের অশেষ ধন্যবাদ এবং নমস্কার।